এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। তো আসুন শুরু করা যাক আপকে আদালতে আজকের মোকদ্দমা। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন এমন একজন ফিল্ম স্টার যিনি হিরো হয়ে এসেছিলেন, জনতা ওনাকে খুব ভালোবেসেছিল, কিন্তু যখন উনি ভিলেন হলেন সেই সময় ওনার জনপ্রিয়তা আরও বেড়ে গেল। এমন অবাক কাণ্ড আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই কম ঘটে থাকে। প্লিজ ওয়েলকাম নায়ক থেকে খলনায়ক হওয়া ববি দেওল। Thank you all. আপকে আদালতে আজ আমাদের জাজও বিশিষ্ট মানুষ, যিনি দেশের মন্ত্রী ছিলেন, আপনারা ওনাকে ফিল্মেও অনেকবার দেখেছেন। প্লিজ ওয়েলকাম বিনা কাক। আজকের আদালতের কাজ শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকে আদালতে প্রথম অভিযোগ ফিল্ম স্টার ববি দেওলের উপর। আপকি আদালতে ফিল্ম স্টার ববি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রকৃত সত্যকে গোপন করেন। ববি, আপনার বায়োডাটা দেখে আমি জানতে পারি যে আপনি মুম্বাইয়ের ফেমাস যমুনাবাই নার্সি স্কুলে পড়েছেন, হ্যাঁ, মিঠিভাই কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। একদম লেখাপড়ায় আপনি খুব ভালো ছিলেন, একেবারেই না। স্কুলে যেতেন না, আপনি জেদ করতেন স্কুলে না যাওয়ার জন্য, আর মার হ্যাঁ, খেতেন ঠিক আপনি। বলেছেন। মানে আমি আমার আমার স্কুল ছেলেবেলা থেকেই পছন্দ ছিল না। আর আমার প্রবলেম এটাই ছিল যে বেশিরভাগ হিন্দিতে আমি কথা বলতাম ছোটবেলায়। আর স্কুল ইংলিশ মিডিয়াম ছিল। তো স্কুল থেকে কমপ্লেন আসতো মার কাছে, আপনার ছেলে যদি হিন্দিতে কথা বলে ওকে হিন্দি মিডিয়ামে ভর্তি করিয়ে দিন। আর আমি খুব বকা খাই। আর সেই যে আমি হিন্দি ভুলে যাই আর ইংলিশ শুরু করি, এখন আমি আমার চিন্তাও ইংলিশই করি। তো তো যখন কখনো সকাল সকাল লাকিলি আমার বাড়ি পাশেই ছিল, মানে ৫ মিনিট দূরে বাই কার। আর হেঁটে গেলেও অতটাই দূর ছিল। মা আমাকে মারতে মারতে নিয়ে যেত স্কুল পর্যন্ত, মানে ছেড়ে আসতো। আর একবার ওখানে প্রিন্সিপাল দাঁড়িয়েও ছিলেন, আর উনি আমার মাকে বলেন যে আপনার ছেলে পড়তেই চায় না, ওকে এখনই ফেরত নিয়ে যান আপনি। আমি ভাবি কেন বলছেন এমন, আবার মার খেতে খেতে ফেরত যেতে হয় আমার। তো পেটানোটা সেই চপ্পল দিয়ে হতো? হ্যাঁ, মা বেশিরভাগ চপ্পল দিয়েই, তখন ওনার হাতের কাছে ওয়েপন ওটাই ছিল। আরেকটা কথা আপনি গোপন করেছেন, আপনার স্কুলের নাম ছিল বিজয় সিং, ফিল্মে আপনার নাম ববি দেওল ছিল, কিন্তু বাবা আপনাকে কদ্দু বলে ডাকতো। হ্যাঁ, পাপা অ্যাকচুয়ালি কি, আমি যখন ছোট ছিলাম আমার গাল খুব ফোলা ছিল, মোটা, খুব মোটা ছিলাম। আর বাবা আমাকে সবসময় যেখানেই যেতেন জমি কিনতেন আর ফার্মিং করতেন। ওই কাশীপুরে ছিল বোধহয় ফার্ম উনি একটা কিনেছিলেন, সেখানে ভেজিটেবল হতো। তো আমি এইরকম বড় গোল মতন দেখে বলেছিলাম, "পাপা এটা আবার কি?" বলেন, "কাদ্দু।" সেদিন থেকে উনি আমাকে কাদ্দু বলে ডাকা শুরু করেন। যখন উনি ডাকতেন তখন আমার খারাপও লাগতো না। এত ভালোবেসে ডাকতেন, "এই কাদ্দু, এদিকে আয় তুই।" তো অ্যাকচুয়ালি আমার মা আমার নাম সেই সময় যখন আমি জন্মাই 1969 এ ১ম বার চাঁদে মানুষ পা রাখে। তো আমার মা আমার নাম রাখতে চেয়েছিলেন ইন্দ্রনীল। কিন্তু যখন কাকিমা আমাকে স্কুলে নিয়ে যান, আর উনি বোধহয়, মানে আমার ঠাকুমা হয়তো বলে দিয়েছিলেন এই নামটাই হবে। তো যখন আমি যাই আমার নাম বিজয় করে দিয়েছিলেন। তো আমার আসল নাম বিজয় সিং দেওয়াল। তারপরে আবার যখন বুঝতে পারি তো জেনেছি যে ভাই অজয়, তো আমি বিজয়, আমার বড় বোন বিজয়িতা, আর তার চেয়েও বড় বোন অজিতা। তো আমাদের নাম এভাবেই, মানে আচ্ছা, এটাও সত্যি যে যিনি কদ্দুজি ছিলেন তিনি ২০ গ্লাস দুধ খেয়ে নিতেন? হ্যাঁ, একদম দুধ আমার খুব পছন্দ ছিল।
আমার তো মানে এমন ছিল যে সবথেকে বড় গ্লাস কোনটা তাতেই আমি দুধটা খাবো। শুধু আর শুধু দুধই নয়, আমি তো লস্যিও খেতাম, জুসও খেতাম। আমার খুব ভালো লাগতো এই সব কিছুই। আই লাভড ইট। আমার দাদা একদম ভালোবাসতেন না দুধ খেতে। ভাই তো মানে মানে দুধ কখনো শুনেছি যে গামলায় ফেলে দিত, খেতই না আরকি। তো হ্যাঁ, ওনার বডি দেখে তো মনে হয় যে রোজ দুধ ঘি খাওয়া কোনো না, না, বড় হওয়ার পর তো দুধ, লস্যি এসব পছন্দ করতে শুরু করে। ছোটবেলায় নয়। তবে একটা কথা আছে না যে আ আমাদের কালচারে যে দুধ খেলে পরে বেশি পালোয়ান হবে, লম্বা হবে, এমন হবে যে কিন্তু আপনি তো আর সেই পালোয়ান হননি। আমি শুনেছি যে ১৪ বছর বয়স অবধি আপনি পাপার ঘরেই শুতেন? হ্যাঁ। আমি খুব লাকি ছিলাম যে আমি ওই ১৪ বছর পেয়েছি পাপা-মাম্মির সঙ্গে প্রতিদিন। আর দেখতাম পাপা শুটিং থেকে লেট করে এলে আমিও জেগে থাকতাম। আমি ওয়েট করতাম ওনার জন্য। তো মাঝে, মাঝে আমার শরীর খারাপ হলে পাপা আ অনেক কাজ করতেন। তো ৩-৪ টে শিফটে কাজ করতেন উনি। রাতে ফিরতেন আর আমাকে ধরতেন হাত দিয়ে গলার কাছে ধরে শুয়ে পড়তেন। তো তাতে যে একটা একটা আরাম পাওয়া যেত মানে জ্বর থেকে বা সামথিং এলস। তো আই ওয়াজ ভেরি লাকি যে মা আমাকে বকতে থাকতেন, "যা অনেক বড় হয়ে গেছিস, যা গিয়ে শো দাদার কাছে।" তো আমার সময় লেগেছিল ওখানে যেতে। ১৪ বছর লেগে গিয়েছিল ওখানে পৌঁছতে। বাট আই হ্যাভ বিন ভেরি আমি অ্যাটাচড এটাও টু শুনেছি যে রাতে আপনি অন্ধকারে ভয় পেতেন, সেইজন্য আপনি আলো জ্বালিয়ে শুতেন? অ্যাকচুয়ালি আ আ আ এই অভ্যেসটা আমি বাবার থেকেই পেয়েছি। বাবার সবসময় একটু আলোর অভ্যেস ছিল আর শোয়ার সময়। যখন আমি উনার সঙ্গে ১৪ বছর ছিলাম তো আমার ওই আলোর অভ্যেস হয়ে গিয়েছিল। একটু আলো লাগতো আমার ঘরে। আর সবসময় এমনই। আর বিয়ের পরেও আমি আর আমার বউয়ের লড়াই হতো। বলত, "লাইট অফ করে দাও।" বলতাম, "আমার চাই একটু আলো।" আরে তো ও এখন মেনে নিয়েছে আর ওরও অভ্যেস হয়ে গেছে। আর সেই জন্যই আমার আলোর I think just because of that I feel comfortable. আপনার বাড়ি থেকে বাইরে যাওয়া অ্যালাউড ছিল না? একেবারেই না। একদমই অ্যালাউড ছিল না। স্কুল সকালে শুরু হতো ৯ টার সময় আর ৩:৩০ ৪ টার সময় শেষ হতো। তো আমি বাড়ি ফিরতাম। আর তারপর আমি ঘরেই থাকতাম। যখন আমি 9th-10th এ যাই, বড় হয়ে গিয়েছিলাম তো বন্ধুরা বাইরে আ পার্টি রাখতো, আমাকে ডাকতো। তো সেখানে আমাকে ডাকতো আর আমি যেতাম। আর মাকে বলতাম যে, "মা আমাকে যেতে দাও।" মা বলত যে, "না।" মানে ১০ বারে হয়তো ১ বারই হয়তো মা মেনে থাকবে অথবা ২ বার। যেতে দিলেও বলত যে ৯ টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে। তখন মাকে বলতাম যে, "মা আমি গিয়েই কি করব তাহলে?" তো আমি চলে যেতাম আর ওখানে গিয়ে বন্ধুর বাড়িতে আমি হেল্প করতাম সব সেটআপ করার জন্য। আর তারপর ফিরে চলে আসতাম। তো এটা কি সেই ভয় যে কেউ আপনাকে কিডন্যাপ করে নেবে? এটা হয়েছিল একবার। অ্যাকচুয়ালি আমি জানি না আপনাদের এটা জানা আছে কিনা। বিল্লা রাঙ্গার নাম শুনে থাকবেন হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমরা শুনেছি। সেই হ্যাঁ, হ্যাঁ, জমানায় শুনেছি। তার খুব দাপট ছিল। অনেক রকম ক্রাইম করেছিল। তো দিল্লিতে তো খুবই বেশিই করেছিল। দিল্লিতে ভাই-বোনের সঙ্গে। তো ওর এটা বলা হয় যে যাকে কিডন্যাপ করে ও কখনো তাকে ছাড়ে না। আর আমি স্কুলে ছিলাম, 6 এ পড়তাম বা 5 আমার এক বন্ধু ছিল ওখানে। ওর হাতে তখন প্লাস্টার ছিল আর হাতটা ভেঙে গিয়েছিল আরকি। তো হঠাৎ জানা যায় যে ওকে স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। এত লাকি ছিল যে বিল্লা আর রাঙ্গার কোনো সমস্যা হয়, কেউ এদিকে ফেঁসে গেছে, কেউ ওদিকে ফেঁসে গেছে। তো ভয়ে ওই বিল্লার সাথে ছিল বোধহয়। ও ওকে পানের দোকানের কাছে ছেড়ে দিয়েছিল। ব্যাস বেঁচে যায়। ওই একজন সার্ভাইভার ছিল আজ পর্যন্ত। আর ও ঘরে ফিরলে ওকে প্রশ্ন করেছিল পুলিশেরা স্কুলে, "আরও কোনো বাচ্চা আছে তো আপনার ছেলের নামটা ঠিক?" তো ও বলেছিল, "কারণ আমার বন্ধুই ছিল ও।" আমার আমার জীবনটা পাল্টে যায়। মানে সেইজন্য তারপর এমনকি আমি কলেজে গেলেও ঘরে চলে আসতাম সঙ্গে, সঙ্গে। I was not allowed after 10 তো যে PM. কিডন্যাপ হয়েছিল সে ঘুরছিল আর যে ও হয়নি সে ও নিজের ঘরে ঘুরছিল, বন্দি হ্যাঁ। ছিল। ও ঘুরে বেড়াতো, পার্টি করত। আর আমি যে কিডন্যাপ হইনি মানে বিল্লারাঙ্গা গট হ্যাংড বাট ওরা মানে ডেথ পেনাল্টি পায়। কিন্তু আমার জীবন এরকমই থেকে কিন্তু যায়। যাকে ঘরে বন্ধ করে রাখা হতো, যে রাতের অন্ধকারে ভয় পেত, যে স্কুলে যেত না, যার বন্ধু সংখ্যা লিমিটেড ছিল, সে অ্যাক্টর হওয়ার কথা কি করে ভাবে? আমার এখনো মনে আছে 2nd স্ট্যান্ডার্ডে বা 1st স্ট্যান্ডার্ডে বাচ্চাদের প্রশ্ন করা হচ্ছিল, "তোমার বড় হয়ে কি করবে?" তো যখন আমার সুযোগ আসে আমি বলেছিলাম, "আমি হিরো হব।" তো হয়তো তখন থেকেই শখ ছিল যে হিরো হব। যদিও জানতাম না যে হিরো আসলে কি। যতদিন আমি পাপার সাথে সেটে যেতে শুরু করি। তারপর আমি দেখা শুরু করি যে পাপা যখন শুটিং করত অন্য স্টারেরাও সঙ্গে থাকতেন। কিন্তু যেভাবে আ
সাধারণ পাবলিক আর ওনার ফ্যান্স ওনাকে দেখতেন, ওদের চোখে একটা ভালোবাসা ছিল আমার পাপার জন্য। অন্য অ্যাক্টরদের জন্য সেটা দেখতাম না। তো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট রিজন। আমি চাইতাম যে যখন আমি হিরো হব, আমার এই ফ্যান, আমার আমার নিজের অডিয়েন্স থাকে, আমিও ওই ভালোবাসা পাই। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস হোয়াট ভেরি মোটিভেটেড মি। অ্যান্ড ইয়েস, মানে অ্যাক্টিং ইজ মাই প্যাশন, মাই লাভ। আমি আমার ক্যারিয়ারের শুরুটা খুব ভালোভাবেই করেছিলাম, তারপর নষ্ট করে ফেলি, আবার এখন ফিরে এসেছি। তো আমি ঈশ্বরকে, মানে আই এম সো লাকি, সেকেন্ড চান্স পাওয়া খুবই মুশকিল, এবং আর খুব চেষ্টা করছি। এত ডিসিপ্লিনড হয়ে গেছি আমি এখন। আর যদি আমি এটা ৩০ বছর আগে হতাম, তো সেই সময় বুঝতে পারিনি এই কথাটা আমি। দেখুন, ওপরে তোলে আর নামায় তো এই জনতাই। তাই পাবলিককে একটু প্রশ্ন করি, যদি ওনারা কিছু জানতে চান। স্যার, ধর্মেন্দ্র স্যারের ফিল্মে আপনি ধর্মেন্দ্রের ছোটবেলার রোলে অভিনয় করেছেন। তো সেই সময় কোনো স্মৃতি আছে যেটা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান? হ্যাঁ, অনেক, অনেক। মানে সেই দিনটা তো আমার জন্য একটা স্পেশাল ডে ছিল, যে আমি স্কুল থেকে ফেরত আসি আর পাপা আসেন, পাপা আমায় প্রশ্ন করেন যে, "তুই কি আমার ছোটবেলার রোলটা করবি?" আমি বলি, "হ্যাঁ, করব।" কারণ ওই যে না, ওইসব নিয়ে কোনো অত মাথা ব্যথা থাকে না। কোনো ভয় লাগে না। আর আপনি আপনি সবাই আপনাকে বলছে যে, "তুই অ্যাক্টর হবি।" তো আমি বলি, "হ্যাঁ, আমি করব।" তো একটা ওভারনাইট উনি আমার জন্য পোশাক বানিয়ে ফেলেন। আমি কি করে জানবো যে ওখানে যাওয়ার পর আমাকে ফ্রক পরানো হবে? তো এখন আমি এম্বারাস করতে চাই না সবাইকে। তখন আমি ৫-৬ বছরের ছিলাম। এখন ব্রিফ পড়তাম না সেই সময়। তো আমি যখন ড্রেস পড়লাম, তখন সেই সময় ভাওয়ারলাল ছিল ওনার সঙ্গে সে সময়। তো আমি বলি যে, "ভাওয়ারলাল, আগে তো আমাকে শর্ট প্যান্টটা পরিয়ে দাও ভাই। নয়তো আমি কিভাবে এভাবে ঘুরবো আমি?" তো উনি আমাকে একটা শর্ট প্যান্ট দিয়ে দেয়। আর আ আমার ডায়ালগটা ছিল, "ইয়ে বাত হ্যায় বাবা, ইয়ে লো।" তো আমি যাই ওখানে, আমি হাতুড়ি দেখি, ওঠাতে যাই, আরে এ তো উঠছেই না! ওরে বাপরে! তো বলে, "না, না বাবা, এটা আপনার জন্য, এটা নকলটা।" তো আমি খুব এম্বারেসড হই তখন। আরে ইয়ার! আমি আসল ওঠাতে পারি না, আমাকে তাই নকল দিচ্ছে। তো এমনিতে ওঠাতে পারিনি, তাই এটাই ওঠাতে হবে এখন। তো আমি উঠিয়ে শটটা দিই। লাস্ট আমি পাপাকে প্রশ্ন করি, "পাপা, আমাকে পয়সা তো দিল না ওরা?" তো বাবা বলে, এই নে।" উনি নিজের ব্যাগটা খোলেন আর ৳১০,০০০ বান্ডিল দিয়ে দেন। আর বলেন, "বাড়ি গিয়ে বিজি, মানে আমার গ্র্যান্ডমাদারকে দিতে, আর বলিস সব স্টাফদের মধ্যে ভাগ করে দিতে।" তো আমি বাড়ি যাই, তো বিজিকে দিয়ে দিই, আর সমস্ত স্টাফদের টাকাটা দেওয়া হয়। আর তখন বাড়িতে সবাই জানতে চায় যে, "তুই কি করলি? কি শট ছিল তোর?" তো আমার মনে হয় যে অন্ততপক্ষে ২০ থেকে ৩০ টা ঘরের আমি হ্যাঙ্গার ভেঙে ফেলি। মেরে দেখাই যে আমি এটা করেছি। তো ইট ওয়াজ বিউটিফুল মেমোরি ফর মি। আমার জীবনে আমার শুরু হয়েছিল পাপার ছেলেবেলা করে, ছোটবেলার রোলটা করে। আর আমি পাপার লাস্ট ফিল্ম 'এ কিস', ওনার সেই যে পোরশনটা, ওনাকে যখন ইয়াং দেখানো হয়, সেখানে যে ভয়েসটা আছে সেটা আমার। তো আই এম ভেরি লাকি দ্যাট আই কুড বি পার্ট ইন মাই ফার্স্ট ফিল্ম উইথ মাই ফাদার। আর ওনার শেষ ফিল্মেও আমি আমার কণ্ঠস্বর দিয়েছি ওনার চরিত্রের জন্য। দ্যাটস আ স্পেশাল থিং ফর মি। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে ববি দেওলের ওপর অভিযোগ এবং জবাবের আরও এক পর্ব। যদি তানি আমার জীবনে না থাকতো, হয়তো আজ এখানে আপনাদের সঙ্গে বসে কথা বলতে পারতাম না। আমি সবসময় বলি যে ভেরি ব্লেসড যে আমি এই ঘরে জন্ম নিয়েছি, যেখানে আমি আমার মা পেয়েছি, আমার বাবাকে পেয়েছি আমি। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মোকদ্দমা চালানো হচ্ছে ববি দেওলের ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার ববি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সব কিছুই সাজানো গোছানো আর তৈরি করা পেয়েছেন, তাও সুযোগ হারিয়েছেন। ববি, এটা কি সত্যি, যেহেতু আপনি সুপারস্টার ধর্মেন্দ্রর ছেলে, সুপারস্টার সানি দেওলের ভাই, তো বড় বড় ডাইরেক্টররা আসতেন যারা আপনাকে লঞ্চ করতে চাইতেন? প্ল্যাটারে শুধু প্রথম ফিল্মটাই পাওয়া যায়, তারপর তো আপনার কাজ কথা বলে। আমি তো এটা বলিনি ঈশ্বরকে যে আমাকে এই ঘরে জন্ম দিয়ে দিন। আমি জন্মে গেছি এই ঘরে, খুব লাকি আমি।
কেউ প্রশ্ন করে না যখন আপনি জন্ম নেন তখন আপনার জানা থাকে না যে কোন বাড়িতে বা কার সাথে আপনি জন্মেছেন আপনি। তো আমি লাকি ছিলাম যে আমি এই প্রিভিলেজটা পেয়েছি। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল আসে, লোকে এত ভালোবাসা দেয়, এত বড় স্টার হয়। যখন আমার সময়টা আসে অনেক লোক এসেছিল। সুভাষ ঘাই যখন সওদাগর বানাচ্ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। উনি আপনাকে সেই ফিল্মে ডেবিউ করাতে চেয়েছিলেন, সেই ফিল্ম যাতে দিলীপ কুমার হ্যাঁ, হ্যাঁ, ছিলেন, ঠিক, ঠিক, ঠিক। রাজকুমার ছিলেন। আরো অনেক ভালো, ভালো অফার এসেছিল। পাপার স্বপ্ন ছিল যে নিজের ছেলেকে আমি নিজেই লঞ্চ করব। আর তো সেই অনেকটা জন্য উনি সময়। মানা করে দেন হ্যাঁ, সুভাষ ঠিক, ঘাই। ঠিক, ঠিক। একদম। তখন শেখর কাপুরের সঙ্গে ফিল্ম শেখরকে সাইন বানানোর করেন সেটা আমরা প্রোডিউস করেছিলাম বিজেতা ফিল্মের আন্ডারে। তারপর শেখর আমার সঙ্গে ২৭ দিন শুটিং করেছিল। আর তার মধ্যেই উনি অফারটা পেয়ে যান হলিউডে ব্যান্ডেড কুইনের। তো উনি বাবার কাছে এসে বলেন যে, "আমি হলিউডের অফার পেয়েছি। তো আমাকে কি আপনি যেতে দেবেন? ৭ থেকে ৮ মাস বাদে আমি ফেরত এসে আপনার ছেলের ফিল্মটা আবার শেষ করব।" আমার বাবা বলেন, "দেখ তুই যা। তোর এতে আনন্দ তুই সেটাই কর। তোর জন্য হলিউড ইম্পোর্টেন্ট, আমার কাছে আমার ছেলেটাও ইম্পোর্টেন্ট।" আর তখনই মানে আমার কপালে রাজ সন্তোষী লেখা ছিল। তো রাজের সাথে আমার ১ম ফিল্ম ছিল। আর ইট ওয়াজ খুব লম্বা জার্নি ছিল। ২-৩ বছর লেগে যায় তৈরিতে। সেই সময় তো ফিল্ম ২-৩ বছর ধরেই তৈরি হতো। কিন্তু যখন সেই ফিল্মটা তৈরি হচ্ছিল, রাজকুমার সন্তোষীর সঙ্গে আপনি কাজ করছিলেন, তো দাদা সবসময় আপনার সঙ্গে ছায়ার মতো থাকতেন? দাদা তো নিজের কাজ থামিয়ে সামলেছিলেন ওই প্রোডাকশনকে। মানে এরকম কেউ করে না। একজন ভাই অন্য একজন ভাইয়ের জন্য নিজের কাজ থামিয়ে এতটা মানে পুরো মনোযোগ আমার ফিল্মটা দিয়ে দাদা মানে যেটা আমি বলে থাকি যে আমার বাবার মতনই উনি একেবারে। আর উনি খুব মানে নিজের কাজকে স্যাক্রিফাইস করে আমার কাজটা উনি দেখেছেন। আর শুধু এটাই যে টাইম লেগে যায়, আ রাজের টাইম লেগে যায় ফিল্মটা বানাতে। ঘায়েলের সময়ও লেগেছিল। তো কিন্তু যাই হোক তবে কিন্তু আপনার এই বিষয়ে চিন্তা ছিল না যে আপনি ১ম ফিল্ম করছেন রাজকুমার সন্তোষীর মতো বড় ডিরেক্টরের সাথে, আপনি এই কথাতে জেদ করে থাকেন যে আমি সানগ্লাস পরবই? হ্যাঁ, আমি যে দিয়েছিলাম দেখুন এখানেও পরে এসেছি আমি চশমা। আমার লাইফের যা কিছু আমার পার্সোনাল আমার ভালো লাগে সেসব পাপার কাছ থেকেই আমি পেয়েছি। মানে এই যে চশমার শখ। কারণ আমি যখন পাপার ফিল্মটা দেখতাম, উনার ফটোগ্রাফ দেখতাম, পাপার চশমা আমার খুব ভালো লাগতো। যখন উনার কাভার্ডে যেতাম খুঁজতে চশমা কোথায়, তো তখন দেখতেই পেতাম না। আমি কি জানি যে শুটিংয়ে আপনাকে কস্টিউম হিসেবে চশমা দেওয়া হয়ে থাকে। তো আমি ঠিক করে নিই যখন আমি বড় হব চশমা কিনব। কালেকশন বানাবো অনেক, অসংখ্য। তো আমি একটা চশমা কিনে নিয়েছিলাম সেই সময় মানে খুবই ইন্টারেস্টিং ছিল। আমি সেটা রাজকে বলেছিলাম। আমরা উটিতে শুটিং করছিলাম। 'লাভ তুঝে লাভ मैं करता हूँ' তো আমি বলি, "রাজ এটা আমি পরে নেব?" ও বলে যে, "না, না, না।" আরে আর তখন আমি সন্তোষ সিওনের কাছে যাই। ও আমার বন্ধু হয়ে গিয়েছিল তো আমি সন্তোষকে বলি যে, "আমার সিনেমাটোগ্রাফার ওকে বলি যে, আমি এটা পরব।" "আরে হ্যাঁ, হ্যাঁ, ওয়্যার।" তো এই কারণে আমি চশমাটা পরেছিলাম। আমি কি করে জানবো যে এইটাই ফিল্মে যখন রিলিজ হবে লোকে পাগল হয়ে যাবে সেটাই চশমার জন্য। ভালোবাসবে। মানে ইট জাস্ট হ্যাপেন্ড। মানে এভরি টাইম উই আর ডুইং সামথিং আপনার কখনো এটা মাথাতে আসেই না যে এটা পপুলার হবে। সেইজন্য whenever অ্যাজ অ্যান অ্যাক্টর আপনি পারফর্ম করছেন মন খুলে করুন। মানে যা কিছু ভালো হয়ে উঠতে পারে এবং কিন্তু সানি সবসময় চাইতেন আপনাকে বড় স্টার বানাতে। ওই ফিল্মে আপনার এন্ট্রি একেবারে দেখার মতো হ্যাঁ, হোক, ঠিক গ্র্যান্ড বলেছেন। হোক, সেই জন্য উনি আ ঘোড়ায় বসিয়ে আপনাকে এন্ট্রি করাতে চেয়েছিলেন। আসলে কি হয়েছিল ফিল্মটা রেডি হয়ে গিয়েছিল। আর দাদা আরও এটাকে এনহ্যান্স করতে চাইছিল আমার ইন্ট্রোডাকশনটা। তো উনি আমাকে অ্যাকচুয়ালি সেই সময় কি ছিল যে আমার টাইগারের সাথে ফাইটও ছিল। তো ইন্ডিয়াতে কি হয় বাঘের মুখটাই সেলাই করে দেওয়া হয়। তো যখন আমি দেখি সেটা আমি বলি এটা আমি করতে পারব না। তখন দাদা খোঁজ নেয় যে ইতালিতে আছে একজন যার নিজস্ব একটা জু রয়েছে যেখানে উনি ট্রেন্ড করেছেন। অসংখ্য বাঘ আছে ওখানে। তো আমরা ওখানে যাই আর আমি টাইগারের সঙ্গে ফাইট করি। তো আমি চিন্তা করাই বন্ধ করে দিয়েছিলাম। কি ছিল ওতে? একটা লাঠির মতন মানে হুকে একটা মাংস লাগানো থাকতো আর টাইগার আসতো ওদিক থেকে। আর ও খেতে যেত। আর আমার শুধু হাতটা রাখার ছিল ওর। আর আমার মাথাতে এটা ঘুরতো যে যদি কুকুর কাটে তখন যন্ত্রণা হয়। কিন্তু টাইগার কাটলে তো আমি একেবারে শেষ। কিন্তু আমি করেছি। অ্যাজ অ্যান অ্যাক্টর কখনো করতে হয়। এমন সিচুয়েশনে করতে হয় মানে নোংরা জল, ঠান্ডা জল, রোদ এই সব কিছু। ইউ হ্যাভ টু ডু ইট। তো
এরপরে দাদা ডিসাইড করে যে স্টার্টিং আমি যখন ঘোড়ায় আসবো, আমি যেটা ইংল্যান্ডে করব, ভালো ঘোড়া আনাবো সেখান থেকে। আর লেক ডিস্ট্রিক্টে শুরু হয়। তো যখন শুরু করি তো ১ম শটটা হেলিকপ্টার থেকে শুট করছিল টিনু বর্মা, আমাদের ফাইট মাস্টার। তো ফার্স্ট টেকে কিছু ক্যামেরার প্রবলেম হয়েছিল। তো দ্বিতীয় টেক যখন করতে যাই, কি হয় যখন আপনি ঘোড়াকে দৌড়ান, সামনে ঘোড়া দাঁড়িয়ে থাকে ডিসট্যান্সে যেখানে আপনার ঘোড়া ওটা দেখে দাঁড়িয়ে যাবে। তো যখন আমি গ্যালাপ করে যাচ্ছিলাম, তো সামনের ঘোড়াটা হঠাৎ করে হয় যে মানে ও নড়েনি, ও ওখানেই দাঁড়িয়েছিল। তো আমার পাটা লেগে যায় ওর পেছনে আর আমি হাওয়ায় উড়তে থাকি। আর আই ব্রোক মাই লেগ, ইউ নো। তো আ দাদা ছিল, ব্যাস আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে দাদা আমাকে এইভাবে ধরে রেখেছিল। আর মানে জানতাম আমার দাদা আমার সঙ্গে আছে, আমার ঠিক হয়ে যাবে, আমার কিছু হবে না। হি টুক মি ওভারনাইট টু লন্ডন অ্যান্ড মাই সার্জারি ওয়াজ ডান দেয়ার। এখনো আমার পায়ে রড আছে। আর যেমন আপনি বলছিলেন আপনার বিয়ে বৈশাখের দিন হয়েছিল। আমারও বিয়ে বৈশাখের দিনই হওয়ার কথা ছিল, কিন্তু পাটা ঠিক হয়নি। তো এই মের ৩০ তারিখে তো ৩০ বছর পূর্ণ হবে আমার ওয়াইফের সঙ্গে। আর তারপর আপনার বিভিন্ন রকম বায়নাও শুরু হয়ে গেছিল। বায়না? আহ, ওই যে গানটা খুব ফেমাস হয়েছিল না, দুনিয়া হাসিনো কা মেলা আর মেলে মে मैं अकेला। হ্যাঁ। তো ওই গানটায় যখন আপনি ডান্স করছিলেন তো ৬ বার প্যান্ট বদলেছিলেন আপনি। জানেন আমি এত পরিশ্রম করেছিলাম কারণ ওটা আমার ১ম গান যাতে আমি ডান্স করেছিলাম। আর আমার ডান্সিং এর শখ আছে, কিন্তু এতটাও নয় যেভাবে আমাকে ডান্স করানো হয়েছে। মানে সেই সময় আজকে যেমন এসিতে বসে আছি স্টুডিওতে, ওখানে সেই সময় এসি থাকতো না। আর এত মানে ফার্স্ট স্টেপ দিয়েছিল চিন্নি স্যার, মানে আমার কালো জিন্স ছিল আর পুরো ভিজে যেত। তো উনি আর যখন ভিজে যাওয়ার পর আপনি বসলে পরে তো বডি সল্ট তাতে দেখা যেত। তো তখন আমাকে প্রতি ১০ টা শটের পরে প্যান্টটা বদলাতেই হতো। কিন্তু বাট ইট ওয়াজ ফান বিকজ আই এনজয়েড ইট। এত পপুলার হয়েছিল আমি কখনো ভাবিনি। আজও পপুলার। মানে তাতে অন্ততপক্ষে এটা বোঝা গেল যে যারা দেওল তারা ডান্স করতে পারেন না। দেখুন আমার মতে এটা অডিয়েন্সের বক্তব্য, কিন্তু অডিয়েন্স যখন বাবার দাদা যখন ডান্স করে তখন বেশি এনজয় করে। কারণ যেভাবে ওরা ডান্স করে মানে তো বেশিরভাগ, এমনকি অডিয়েন্সেও অনেকে আছে ডান্স করতে তারা পারেন না। কিন্তু যখন এনজয় করেন তখন তো করেন। পরোয়া তো করেন না যে আমি কিভাবে ডান্স করছি। কারণ লাইফে এমনই হয়। পাপা আর দাদা এমনই ছিলেন। মানে ওদের স্টাইল একটা ইউনিক স্টাইল হয়ে গেছে। মানে মনীষা কৈরালার সাথে একটা ডান্স ছিল আপনার, যেটা নিয়ে খুবই আলোচনা হয়, ক্রিটিসাইজ হয়। একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হ্যাঁ, সেই সময় আমার পা নড়ানো যেত না। আর আমার সেকেন্ড অপারেশন মানে জানা যায় যে পায়ের হাড় জোড়াই লাগছে না। তো যখন আমি শুটিংয়ের জন্য যাই, শুটিং করতে পারিনি। ফিল্ম অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এই স্টেপগুলো করেছিল যে কিন্তু মানুষ ভেবে নেয়, মানুষ ভাবে ওটা আমার স্টাইল, ববির স্টাইল এটাই। তো চলে যায় ওটা। এখন ওটা নিয়ে মিমস বানিয়েছে, কিন্তু মানুষ তাও ভালোবাসে। তো কখনো আপনি আর সানি একসাথে ডান্স করেছেন কোনো ফিল্মে? হ্যাঁ, করেছি তো। দাদা যে মানে ওই সিনেমাটা করেছিল 'দিল লাগি হামারে সাথ'। তো ডাইরেক্ট তাতে 'ধুম ধুম লাকা লাকা', তো তাতে আমরা দুজনেই ডান্স করেছিলাম। আপনার যখন ফিল্ম চলছিল না, সেই সময় আপনি খুব ড্রিংক করা শুরু করেন। আর হ্যাঁ, তারপর নেশা করে বলতেন যে, "এই পৃথিবী আমার পাশে নেই, আমাকে কেউ ফিল্ম দেয় যখন না।" আপনি গিভ আপ করে দেন তখন আপনি সেলফ পিটিতে চলে যান। এটা তো নরমাল হিউম্যান নেচার যে আমার কাছে পৃথিবী খতম, আমি নিজে এত ভালো কিন্তু আমাকে কেউ পছন্দ করছে না। আর অ্যাডিকশন হয়ে যায় আপনার সিগারেট আর মদ। আর পাপার এমনিতেই শখ ছিল মানে শেষ দিন পর্যন্ত। মদের শখ তো ছিল না, কিন্তু মদ খেতে শুরু করলে মদ এমন জিনিস যে ১ম এ আপনি খেতে শুরু করেন, পরে মদ আপনাকে খেতে থাকে। আর এটা হয়েছিল আমার সাথে। কিন্তু আমার ওয়াইফ যিনি শি ইজ মাই স্পাইন, শি ইজ মাই ব্যাকবোন, শি ইজ মাই এভরিথিং। আর একজন মহিলাই এটা সহ্য করতে পারে যে তার হাসব্যান্ড কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো আমার পার্সোনালিটিতে চেঞ্জ, কখনো ওই রাগ, ইরিটেশন। যদি তা নিয়ে আমার জীবনে না থাকতো সম্ভবত আপনাদের সঙ্গে সামনে বসে কথা বলতে পারতাম না। তো তা তানিয়া স্টুড বাই মি। আর ওই আমার সংসার সামলেছে। আমার যা করার ওই করেছে সবকিছু। কারণ মাই ওয়াইফ ওয়ার্কস
কখনো আমাকে এটা ফিল্ম হতে দেয়নি। ও আমাকে বলতো যে, "তুমি কেন এরকম করে ভাবছো নিজের সম্পর্কে?" কিন্তু বোধ নিজের ভেতরে তখনই আসে যখন নিজের ভেতর থেকে একটা আওয়াজ ওঠে। তখন ভেতর থেকে আমার আওয়াজটা উঠেছিল। যখন আমার বাচ্চা প্রশ্ন করা শুরু করে আমার ওয়াইফকে, "পাপা ঘরেই বসে থাকো তুমি, কেন অফিসে যাও না?" তো তুমি তখনই আমার একটা ঝটকা লেগেছিল যে এটা আমি কি করছি? কারণ এমনটা মানে যেহেতু একটা বাচ্চা আপনাকে দেখে আপনি they looked up to you and that's how I suddenly snapped out, started really working on myself. আপনার এটাও খারাপ লেগে থাকবে যেমন ইমতিয়াজ আপনার বন্ধু ছিল, উনি জব উই মেট বানান, আপনাকে ছেড়ে শাহিদকে নিয়ে নেন। হ্যাঁ, ওটা একটা ব্যাপার হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা বন্ধুই আছি। তখন আমার মনে কষ্ট লেগেছিল। কারণ সেই সময় আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এমনই ফিল্ম আমি চাইছিলাম। আর আমার খুবই মানে কনফিডেন্স ছিল ইমতিয়াজের উপর। ও যখন সোচা না থা বানাচ্ছিল অভয়ের সাথে, আমি তখন রাফ কাট দেখি। আমি তো মানে একদম I was so taken কাজ দেখে আমি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কি ভালো ডাইরেক্টরও ওর সাথে কাজ করা উচিত। তারপর কথা নয় আমরা করব যে করব। কিন্তু যখন আপনার মার্কেটে পজিশন ঠিক থাকে না তখন কেউ আপনাকে ব্যাক করে না। আর এতটাই টাইম কেটে গেছে যে যাদের আমি অ্যাপ্রোচ করেছিলাম ঠিক তারাই সেই প্রোডিউসারেরাই ইমতিয়াজের সম্পর্কে যখন আমি তাদের বলি, না ইমতিয়াজ খুব টাকা চায়, সেই প্রোডিউসার ইমতিয়াজকে নেয়। সেই হিরোইনকে যার কথা যখন আমি বলেছিলাম যে আপনি এই ফিল্ম করবেন তো মানা করেছিল। তো মনে তো লাগবেই তখন কষ্টটা পেয়েছিলাম। তবে এইসব কিছু না এগুলো হয়ে থাকে জীবনে। কারোর সঙ্গেই সবসময় যে ভালো ঘটবে তা না। এই সবকিছুই যখন আমি আবার কাজ শুরু করি নিজের উপরে আমি ডিসাইড করি যে দিস ইজ মাই স্ট্রেংথ। The hurt which I gone through, the pain I have gone through should become your strength. Because আপনি শুধু বসে কাঁদতে পারবেন না। তো this made me I think a better person, I think a better actor and I think this is a learning আমি শিখেছি এই সব কিছু থেকে। আর আমার কারোর বিরুদ্ধে কোনো মানে অভিযোগ নেই যে ও আমার সঙ্গে এমনটা করেছে বা রাজেশ খান্না সবসময় ফিল্মের সম্পর্কে বলতেন, আজ मैं हूं जहां कल वहां कोई और था, ये भी एक दौर है, वो भी एक दौर था। হ্যাঁ। একটা প্রশ্ন শুনিনি। ববিজি, আপনি এখনই তানিয়া সম্পর্কে বললেন উনি সবসময় আপনার পাশে ছিলেন। আমি কোথাও একটা পড়েছিলাম যখন আপনার খারাপ সময় চলছিল তো উনি আপনার ওপর খুব রাগারাগি করতেন, এমনকি আপনাকে একা ছেড়ে চলে গিয়েছিলেন। এই কথাটা কি সত্যি? আমার মনে হচ্ছে আমি জোক শুনছি। আমি সেটাই তো বলছি, মহিলারা এতটাই স্ট্রং হয়, আই থিংক পুরুষেরা মাসল-টাসল বানিয়ে নেয়, কিন্তু মন আর মগজ ওদের যে স্ট্রং হয় না, তো ঈশ্বর ওদের বানিয়েছেন সেইভাবে। আমার ওয়াইফ আমার সঙ্গে কখনো ছাড়েননি সঙ্গটা। হ্যাঁ, ভয় দেখাতো অবশ্যই, যদি তুমি মদ খাওয়া বন্ধ না করো আমি ছেড়ে চলে যাব। এতটাই ভয় দেখিয়েছে তবু কখনো ছেড়ে যায়নি আজ অবধি, তাই আমিও খেয়ে যেতাম। কিন্তু সেরকম কিছু ঘটেনি। আপনার যিনি ওয়াইফ, উনি আপনার স্টাইলিং করে দেন। আমার এত খারাপ অভ্যেস শপিংয়ের, আমার তো রাত্রে মানে ঘুম আসে না, তো আমি অনলাইন শপিং করতেই থাকি। আমার ওয়াইফ পরের দিন বলে যে, "এই তোর বিলটা দেখ কত এসেছে একবার।" বলি, "হ্যাঁ জানি, সরি আর করব না পরের বার।" তারপর সেই পোশাকই ও আবার স্টাইলিং করে। আমি বলেছিলাম, "দেখেছো বকে তো ছিল, কিন্তু স্টাইলিংয়ের সব ক্রেডিট তুমিই পাচ্ছ। শপিং আমি করলাম।" দেখুন শি স্টাইলস মি, মানে এত আমার অভ্যেস খারাপ হয়ে গেছে যে মানে এত বছর হয়ে গেছে আমি বুঝতেই পারি না পোশাক কি পরবো, যতক্ষণ না ও বলে যে এটা পরো ওটা পরো। আজ আমি যেটা পরে এসেছি এটাও তানিয়াই চুজ করেছে আমার জন্য। আর আমার বাচ্চারাও খারাপ হয়ে গেছে, ওরাও এই জন্যই বায়না করে, মানে অভ্যেস এত খারাপ করে দিয়েছে আমার ওয়াইফ তিনজনকেই। এক ছেলে তো আমি শুনেছি ফটোগ্রাফি করে, আপনার সব ফটোশুট ওই করে। ওর খুব হি ইজ ভেরি ট্যালেন্টেড। ও না কোভিডের সময় সব আটকে ছিল, তো ফিল্মের খুব শখ আছে। তো নিজেকে কিভাবে এডিট করতে হয়, মানে ফিল্ম বানানো কিভাবে বানানো হয় সেটা এডিট করে তারপর সাউন্ড এফেক্ট দেয়, ডাবিং করে, ও সব কিছু নিজেই শিখছে। শুধু তাই নয়, ও নিজের ফিজিকে কাজ করেছে। মানে ও যখন ছোট ছিল, এখনো ২১ বছরের, তারপরও ডান্সে এতটাই, মানে আমাদের যে দেওয়ালের কাছে ডান্সটা একটু মানে ও নিজেকে এতটাই ট্রেন করেছে ডান্সে, YouTube ভিডিওস দেখে খুবই পরিশ্রম করেছে ও। তো এখন কি হচ্ছে যে কোভিডের পরে হি ওয়েন্ট থ্রু ফেজ, অনেকের সাথেই হয়েছে, একটা ভয়ে বসে যায় আপনার মনে। মাস্ক খোলার ভয়, তার সাথে ও খুব ভুগেছে, অনেক দিন পর্যন্ত এটা ছিল। তো অবিনাশ গোরেকার যে খুবই ভালো বন্ধু আমার,
ও ফাইনালি বলে যে, "তুই আমাকে ওকে সামলাতে দে, ওকে পাঠা আমার কাছে।" আর ১ বছর ওর কাছে ফটোগ্রাফি করে আর তার আগে থেকেই ওর ফটোগ্রাফির শখ ছিল। তো আমি যখনই ফটোগ্রাফি Instagram এ দিই, বেশিরভাগ তো ওর নামটাই দিই নিচে। কিন্তু ওর নিজের Instagram বন্ধ করে দিয়েছে। ওর চাই না ফলোয়ার্স। তো বেশিরভাগ ওই তুলেছে। তো এখন ও তো নিশ্চয়ই হিরো হওয়ার সুযোগ পাবে। আমার ২ ছেলেই হিরো হতে চায়। আর কি আর করা যাবে? ইন্ডাস্ট্রি এমন যে সব্বাই এটাই ভাবে যে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারই হোক বা অন্য কোনো প্রফেশনের হোক। সবার মনে মাথায় এই চিন্তা তো আসেই যে আমিও অ্যাক্টর হতে পারি। এটা এমনই একটা প্রফেশন। তো আ এমন পরিবারের এমনভাবে বড় হয়েছে ওরা দেখেছে সবকিছু। তো আমি তোমার বড় ছেলেকে ফাইন্যান্সে পড়িয়েছি। He went to NY Houston and he passed with honors. He was very good at his study. তো আমার মনে হচ্ছিল যে ও হয়তো অন্য কিছু করবে। আমেরিকায় সেটেল হয়ে যাবে। আমি যাবো, বড় বাড়ি হবে। যাই কিছু আছে পরিশ্রম করবে, ছুটি কাটাবো আমি ওর সাথে। কিন্তু ও অ্যাক্টরই হতে চায়। তো এখন ও শিখছে অ্যাক্টিং, চেষ্টা করে যাচ্ছে ও এসব। এই বাচ্চাদের নামে আমি একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে ববি দেওলের বিরুদ্ধে সওয়াল জবাবের আরও এক পর্ব। হিরোই হয়, কিন্তু অনেক সময় কিছু ক্যারেক্টার এমন হয় ফিল্মে যারা আপনারা থিয়েটার থেকে যখনই বাইরে আসেন তখন তারাও আপনার সাথে থেকে থাকে। তো আমি ডিসাইড করেছি আমি তেমন ক্যারেক্টার চুজ করব, তেমন ক্যারেক্টার প্লে করব। রেপিস্ট, কারাপ্ট, বেঈমান, আর সেটাও বাবাদের নামে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মোকদ্দমা চলছে ববি দেওলের ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার ববি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের পরিবারের ঐতিহ্যের উল্লঙ্ঘন করেছেন। দেখুন, আপনার পরিবারের পরম্পরা হলো ধর্মেন্দ্রজি কখনো ভিলেনের রোল করেননি, নেগেটিভ রোল করেননি। সানি কখনো নেগেটিভ রোল করেননি, কিন্তু আপনি ভিলেন হয়ে গেছেন, নেগেটিভ রোল করেছেন। বাবা নিরালা। আসলে জপনাম। আসলে কি যখন আমি খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসি, তখন ওটিটি প্ল্যাটফর্ম আমাকে অনেক সাহায্য করেছে। আমি একা নয়, কত অ্যাক্টর, কত টেকনিশিয়ান প্ল্যাটফর্মে কাজ করেছে তারা। আর ততদিনে আমি স্থির করে নিয়েছিলাম যে আমি এত ফিল্ম দেখেছি নিজের লাইফে। হিরোই হয়, কিন্তু অনেক সময় কিছু ক্যারেক্টার এমন হয় ফিল্মে যারা আপনারা থিয়েটার থেকে বাইরে যখন আসেন, তখন তারাও আপনার সাথেই থেকে যায়। তো আমি ডিসাইড করেছি আমি তেমন ক্যারেক্টারই চুজ করব, তেমনই ক্যারেক্টার প্লে করব আমি। তো তখন রেপিস্ট, কারাপ্ট, বেঈমান, আর সেটাও বাবাদের নামে। আরে আর কি যে বলি আমি, এত কিছু ভেবে তো আমি করিনি। মানে যেদিন যখন আমি প্রকাশজির কাছে গিয়েছিলাম, আমি কি জানি যে কাহিনী শুনেছি, আমি ভেবেছি যে আমাকে পুলিশ অফিসারের রোলটা অফার করবেন উনি, যেটা দর্শন প্লে করেছে। তো যখন পুরো কাহিনীটা যতটা ছিল সিনপসিস শোনায় আর বলে যে, আমি বলি যে ইন্টারেস্টিং প্রকাশজি বলেন, তো আই ওয়ান্টেড টু প্লে দ্য বাবা। আমি বলি এ তো আমি ভাবিও নি। তো যখন তো যখন আ আপনার কাছে যখন কাজ থাকে না, আর তখন যদি এমন রোল পান আপনি চাইছেন যে যেটা আপনার কমফোর্ট জোনের বাইরেই হোক। তো আমি বলি, "আই উইল ডু ইট। ইট ইস এ চ্যালেঞ্জ ফর মি।" আর যে ফিল্মে আছে, যেটা অ্যাক্টর করে, বাস্তবে তো আমরা কাউকে খুন করি না, খারাপ কিছু করিও না। আমরা জাস্ট শুধু সেখানে পারফর্ম করি। না, মানুষ মামলা করেছে আপনার বিরুদ্ধে যে আপনি বাবাদের আশ্রমের বদনাম করে দিয়েছেন। বদনাম করে দিয়েছি। সেই জন্যই তো টাইটেলটা চেঞ্জ হয়েছে। আগে আশ্রম ছিল, পরে নাম হয় বদনাম আশ্রম। বোধহয় সেই জন্যই চেঞ্জ করেছে টাইটেলটা। আর কেউ বলে যে এই যে বাবা রাম রহিম ছিল তার লাইফ নিয়ে, বা এটা আসারাম বাপুর লাইফের ওপর। আমি আসলে কোনো বাবার জীবন তো সেরকম ফলো করিনি। তবে আমাদের সোসাইটিতে যা ঘটে থাকে, মুভিতে সেই সব রিফ্লেক্ট করে। এটাই দেখাতে চায় যে আমাদের সোসাইটিতে এমন লোক আছে। আর কাহিনী তখনই আপনারা বুঝতে পারেন, তখনই আপনারা তার ব্যথা অনুভব করেন, তার ভালোটা দেখতে পান। আর দ্যাট ইজ ওয়াই এত বড় হিট হয়েছে ওটা। কারণ কত শহরে, ছোট গ্রামে এমন বাবারা আছেন যাদের অনেক ভালোও হন, কিন্তু
যে দু একজন খারাপ থাকেন, যে যারা কত কত মানুষের জীবন নষ্ট করে দেয়। আপনাকে কোন ভণ্ড বাবা ইন্সপায়ার করেছে এই রোলটা করার জন্য? আমি অ্যাকচুয়ালি কখনো ইউটিউব বেশি দেখি না, জানি যে এসব কে কী করছে। আমি এসবের থেকে দূরেই থাকি, কারণ আমার জগৎ একদম আলাদাই ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। জানি না কি ঘটতে চলেছে, এখন এরপরে কি হবে মানুষের সঙ্গে। কারণ একদম যে ডেপথ থাকতো আগে মানুষে, সেসব শ্যালো হয়ে যাচ্ছে, সবাই মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। তো আমি এইসবের থেকে দূরে থাকি, কারণ যে পরিবেশে আমি জন্মেছিলাম, বড় হয়েছি, তার ভেতরেও এইসব নেই এখন আর। আমি কিছু কখনো ফলো করিনি এইসব। তো যখন প্রকাশজির কাছে আমি যাই, আমি ওনাকে বলি, "প্রকাশজি", সোজা আমাকে উনি বলেন, "কিছু দেখো না তুমি। কোনো বাবার ইউটিউব ভিডিও তুমি দেখো না। শুধু এইটুকু মাথায় রেখো, যখন তুমি কথা বলো, তখন লোকে শোনে।" শুধু সেটাই মাথায় মানে রেখেছিলাম আপনার আমি। মনে হয়েছিল কিছু তো ভুল আপনি করেছেন। আপনি নিজের পাপাকেও বলেননি এই রোলটা করছেন। কারণ নিজের দাদাকেও বলেননি যে কোন রোল যেমন করতে আপনি চলেছেন। শুরুতে যে প্রশ্নটা আমাকে করেছেন, যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছেন যে আমি ঐতিহ্য নষ্ট করে দিয়েছি। আমার পাপা আর দাদাকে মানুষ ওইভাবেই পছন্দ করত এবং ওরা কখনো নেগেটিভ করতে চাইতো না। পাপা একবারই নেগেটিভ করেছিলেন একটা ফিল্মে রাজেন্দ্র কুমারজির সঙ্গে, যাতে তো যারা খুব ভালোবাসা পেয়েছিল, কিন্তু ওই একবারই ছিল। আর আমি অ্যাজ অ্যান অ্যাক্টর চাইনি আমি এইসব ওটাই ফলো করব, কারণ এতে কাজ হচ্ছিল না। এবং সেই জন্যই অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়ান্টেড টু বি নোটিসেবল অ্যাক্টর। কারণ বিশ্বাস করি যে যখন আপনাকে অ্যাক্টর হিসেবে অ্যাকসেপ্ট করা হবে, তখন আপনার ইনিংস লম্বা হয়ে যায়। তো হ্যাঁ, আমি জানতাম যে যদি আমি বাবা দাদাকে বলি যে, অথবা মাকে বলি যে আমি এরকম একটা শো করছি, ডেফিনিটলি ওরা তখন আমাকে বারণ করতেন। এসব তো ছাড়ুন, রাত্রির ২টোর সময় সালমানের ফোন আসে আমার কাছে যে, "ববি, শুনলাম তুই একটা শো করছিস এরকম।" আমি বলি, আমি ওকে ভালোবেসে মামু বলে ডাকি। তো মামু, "না, একদম না, এরকম এর উপর বেস করে।" আমি বলি, "এর উপর কিছু নয়, এসব বাবাদের উপর বেস করে করেছে।" বলেন, "আচ্ছা, তাহলে ঠিক আছে।" তো আই পিপল তো ইউ নো যখন ধরমজি শোটা দেখেন তখন কি কানটা মুলেছিলেন? না, না, অ্যাকচুয়ালি পাপা খুব কমই দেখেন এইসব কিছু। যখন যখন ফিল্ম চলে, মানে আমি ওর কাছে ফোন আসতে থাকে। মায়ের কাছেও ফোন আসতে থাকে। মার বান্ধবীদের যে, "আমরা আপনার ছোট ছেলের আশ্রমটা দেখেছি। মানে দারুণ কাজ করেছো।" আমি বলি, "দারুণ করেছি মানে, হ্যাঁ?" তো পাপাকে ওনার বন্ধুরা, যারা যারা ওনাকে চিনতেন, ওনাকে বলতে থাকে যে, "ছেলে কি কাজ করেছে রে আশ্রমে! অসাধারণ একটা শো।" তারপর আমার দাদার কাছেও ফোন আসতে শুরু করে। ওনার যেসব বেস্ট ফ্রেন্ড আছে, "ববির নাম্বার দাও আমাকে। I have to call him and tell him how good he was in this show." তো খুব ভালো লেগেছিল। দ্যাট সি ইভেনচুয়ালি অভিনেতা হিসেবে আমার থাকতে হবে ইন্ডিভিজুয়ালিটি। আপনার থাকতে হবে নিজস্ব দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস ইউর প্রফেশন। বিকজ আমরা সবাই, পাপা এত বড় একটা সুপারস্টার, লেজেন্ড পাপা একজন। তো দাদা এত বড় সুপারস্টার, তো তার একটা ভার থাকে আমার উপরে। মানুষ এটাই ভেবে যায় ববিও এরকমই রোল করবে। আর আমি খুব লাকি যে ওটিটি প্ল্যাটফর্মের কারণে যে আলাদা ধরনের রোল করার সুযোগ পেয়েছি। যেমন আমি ক্লাস অফ 83 করেছি। আমি যেমন আশ্রম করেছি, আমি লাভ হোস্টেল করেছি। আর লাভ হোস্টেলেও নেগেটিভ ক্যারেক্টার ছিল আমার। তারপর আমি ব্যাটস অফ বলিউড করি, যেটা খুব বড় হিট হয়েছে। তো আমি তো আপনার ওয়েল উইশার হলেন সলমান খান। উনি কি বলেছেন এই রোলটার ব্যাপারে? হি ওয়াজ ভেরি হ্যাপি। মামু এত ভালো মানুষ না, মানে সলমান, মানে ও শুধু দিতে চায়। ওর এত বড় মন। ও সবসময় সবাইকে খুশি করতে চায়। মানে সেইজন্যই পাপা হয়তো বলতেন যে ও আমার মতনই। মানে সিমিলার কোয়ালিটিস ছিল। তো আই অলওয়েজ সে যে যখন আমার ফোন আসে রেস 3 র জন্য, সেই সময় তার আগে একবারই আমরা সিসিএল এ একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ, তো সেই সময় দাঁড়িয়ে রেখেছিলাম। আমি ট্রাই করছিলাম একটা প্রজেক্ট করার জন্য, কিন্তু সফল হচ্ছিলাম না। তো সালমানের সঙ্গে দেখা বলে, "এই দাড়ি কি করে রেখেছিস তুই? সেভ টেভ কর না ঠিক করে।" আমি বলি, "না মামু, ফিল্ম বানানোর জন্য আমি একটু চেষ্টা করছি, সেজন্য ও।" তো দেখ ববি, আমার আমার ক্যারিয়ার চলছিল না ঠিকমতো। তো আমি সঞ্জয় দত্তের পিঠে চড়ে যাই। তারপর তোর দাদার পিঠেও চেপেছি। তখন আমি বলি, "আমাকে তোর পিঠে চড়তে দে তাহলে।" আর ওর ওই কথাটা মনে ছিল এবং কয়েক বছর পরে ও আমাকে ফোন করে, "ববি, শার্ট খুলবি কি?" আমি বলি, "আমি সব করতে রেডি ভাই।" আর এভাবেই আমি রেস 3 পাই। আর রেস 3 থেকে আমার অনেক বেনিফিট হয়। কারণ সালমান ইজ সুপারস্টার অফ দ্য মার্কেট।
সবাই ওকে এত ভালোবাসে, সবাই ওর ফিল্ম দেখে, ওর সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছি আমি যারা ববি দেওয়ালকে চিনতই না, তারাও চিনতে পারে। অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্প মি। আপনার কথাটা সত্যি যে সালমান খানের হৃদয়ে খুবই বড়, সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে থাকেন। কিন্তু দাড়ি নিয়ে ওনার সমস্যা ছিল। শুনেছি আপনার মায়েরও দাড়ি নিয়ে প্রবলেম আছে। মাম্মি তো আছেই না, মা কখনো চানইনি। অ্যাকচুয়ালি ও বলে যে, "কালো করে নে, সাদা কেন রেখেছিস তুই?" বলেন, "আমার ছেলে তুই সবথেকে ছোট, সাদা কেন রাখিস বলতো?" আমি মাকে বোঝাতে থাকি যে, ক্যারেক্টার এমন যে সাদা রাখতে হবে আমাকে। কিন্তু এই যে বাবা নিরালায় আপনি নেগেটিভ রোল করেছেন, তাতে খুবই পপুলারিটি পেয়েছেন। সেই কারণেই ফিল্মে নেগেটিভ রোল পাচ্ছেন আপনি। অ্যানিমালেও আপনি আসলে আমি যখন অ্যানিমেল সম্পর্কে ভাবি, আমার মনে হয় না যে এটা নেগেটিভ ছিল। কারণ আমার একটা গ্রে ক্যারেক্টার ছিল যে নিজের সবকিছু নিজের গ্র্যান্ডফাদারকে আ আ আত্মহত্যা করতে সে নিজের চোখের সামনে দেখে নিয়েছে। আর এই সব কিছু হয় বড় ফ্যামিলি থেকে ওকে ধাক্কা মেরে বের করে দেওয়ার জন্য। যার ভিতরে একটা ক্রোধ ছিল, যা আমি রিভেঞ্জটা নেবই। আর সেই জন্য আমার ক্যারেক্টার ওরকম ছিল। তবে হ্যাঁ, যদি আপনি ভিজুয়ালি দেখেন তো ক্লাইম্যাক্সও যদি আমাকে রণবীরকে একসাথে দেখেন তো আপনি বুঝতে পারবেন না যে কার পাশে আপনি থাকবেন। কারণ দুজনের কাহিনীতেই অনেক মিল আছে। অ্যান্ড আই ওয়াজ ভেরি লাকি ওই সিসিএল এর কারণে আমি ওই রোলটা পেয়েছি। যখন আমি দাড়ি রেখেছিলাম তো সন্দীপ রেড্ডি দেখা করতে আসেন আর আমি দেখাই যে এই ফটোগ্রাফটা দেখুন এই সিসিএল এর টাইমে ছিল। তো আমার এই এক্সপ্রেশনটাই চাই, এই লুকটাই চাই। দেখলেন? দাড়ি কাজে লেগে গেল, হ্যাঁ? রণবীরের খারাপ লাগেনি? আপনি ওকে মারেন, ফেলে দেন আর তারপর সিগারেট ধরান? আমি বলব আমার আমার ২ জন ফেভারিট অ্যাক্টর আছে। একজন হলো রণবীর আর একজন আলিয়া। আর আমি এত খুশি ছিলাম, এক তো ১ম এ সঞ্জীবের সঙ্গে কাজ করছি, তার উপর রণবীর আছে ফিল্মে। ও এত ডাউন টু আর্থ, মানে এত বড় স্টার হওয়া সত্ত্বেও ও যখন সেটে থাকে মনেই হয় না যে ও সবার সাথে বসে কথা বলে, সবার সঙ্গে মেশে। যদি অন্য কোনো অ্যাক্টর হতো, যেমন আপনি বললেন যে আমি ওর পিঠের উপর পড়ে গিয়েছিলাম। সেই সময় অন দ্য স্পট সঞ্জীব ডিসাইড করেছিল আমি পাঞ্চ করব, ও পড়ে যাবে আর আমি সিগারেটটা জ্বালাবো। অন্য কোনো অ্যাক্টর হলে মেনেই নিত না। ওর মধ্যে এতটাই সেলফ কনফিডেন্স আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, যেটা ডাইরেক্টর চায় এই ফিল্মের জন্য জরুরি, ও কখনো সেটাতে কিছু বলেনি। আর অন দ্য স্পট হয়েছে সেটা। আমার ফেভারিট রণবীর কাপুর আর আলিয়া। তো এত মেলামেশা হয় না, কিন্তু ওকে ছোটবেলা থেকেই আমি আলিয়া দেখে আসছি। সম্বন্ধেও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অ্যালফার সেটে আপনাদের মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, আমাকেও মানে কোনো বন্ধু পাঠিয়েছিল কোনো স্ন্যাপশট একটা জিনিসের। তো আমি অবাক! মানে আমি ভাবি এটা কি? মানুষ এমন হয়েছে আজকাল যা কিছু মানে আসে লিখে দেয় মনের মধ্যে। তো আমার আলফা ফিল্ম যেটা, তাতে আমি এগেইন রণবীরের সাথে আমি ফিল্মটা করি আর জানতে পারি যে আরও একটা ফিল্ম অ্যাপ্রুভ হচ্ছে আলিয়ার সাথে। আমি বলি এসব কি হচ্ছে আমার সাথে এখন? দুজনেই আমার ফেভারিট অ্যাক্টর, দুজনের সাথে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। তো শি ইজ সো নাইস, এত ভালো অ্যাক্ট্রেস, ফার্স্ট অফ অল এত প্রফেশনাল, এত হার্ডওয়ার্ক করে। ও ফাইট সিকোয়েন্স করতে চায়, এইসব করতে চায়। সো প্রিপেয়ার্ড। আমি বুঝতেই পারি না কে কিভাবে এসব লিখেছে। আর তারপর এটাও নয়, ও এটাও বলেছে যে ববি এত অসন্তুষ্ট যে আদিত্য চোপড়া ওকে আরও একটা ফিল্ম অফার করেছে। এখন এখন আমি I can't go around proving the point to anybody, but it is not true. I'm lucky that I'm here. আপনি প্রশ্নটা করছেন আমাকে আর আমি তার উত্তর আপনাকে দিচ্ছি। আসলে এটা কি যে ইনস্টাগ্রামে যে ইনফ্লুয়েন্স করে তার 90% কাহিনী মানে সত্যি হয় না। এইটুকু সত্যি থাকে আর এতটা সত্যিটা আদৌ থাকে না। এটাই হয়ে থাকে। কিন্তু আমাদের সবার অভ্যেস হয়ে গেছে। তবে কিন্তু মানে এই কথাটা কি সত্যি যে অ্যানিমালে রোল করার পর আপনার পশুদের সঙ্গে এত প্রেম হয়ে গেছে যে পরের ফিল্মের নাম বান্দার রেখেছেন? ইটস এ গুড ওয়ান, ইটস এ গুড ওয়ান, গুড ওয়ান। মানে যখন আসলে যখন ফিল্মটা বানাচ্ছিলাম তো তো বা বা নিখিল, প্রোডিউসার নিখিল, ও একটা পুরনো গান খুঁজছিল। এর জন্য খুব পপুলার হয়ে গেছিল, 'কাম অন বেবি দিল কিসকো দে দেই।' তো আমার এতটাই ভালো লাগে, আমি বলি ফিল্মের টাইটেল হওয়াটা উচিত 'কাম অন বেবি দিল কিসকো দে দি।' তো এরকমই আমার ইয়ার্কি ফাজলামি মারতাম সেটে বসে। কিন্তু 'বান্দা' রিয়ালি স্যুটস দ্য ফিল্ম। কারণ কাহিনীটাই এরকম, ইটস বেসড অন ট্রু স্টোরি। ছোটবেলায় আপনি হয়তো দেখেই থাকবেন লট অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল। বাঁদর নিয়ে ঘুরে বেড়াতো আর ডুগডুগি বাজিয়ে বাঁদরের নাচ দেখাতো। মানে আ ওই যে
মাদারি যাকে বলে। তো এই যে এই কাহিনীটাও সেরকমই। একজন মানুষের সঙ্গে এমন হচ্ছে। লাইফ লাইফ যে ওকে নাচাচ্ছে, ফেঁসে গেছে। আর ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি। কারণ আমি সবসময় যে ক্যারেক্টার প্লে করেছি ও লার্জার দ্যান লাইফ। আর এত কন্ডিশন হয়ে যেতাম না লার্জার দ্যান লাইফ প্লে করার জন্য, যখন আপনাকে একটা রিয়েল ক্যারেক্টার প্লে করতে হবে। ইন দ্য সেন্স নরমাল যেমন আপনি কথা বলছেন, আমি কথা বলছি, ওটা খুব ডিফিকাল্ট হয়। তো আমার হিসেবে না, এটা না কি তেমন নেগেটিভ কিছু রোল? নয়। ওখানে কি আপনি খলনায়ক? সেরকম কিছু নয়। আসলে ব্যাপারটা হলো প্রোমো দেখে মানুষজন একটু কনফিউজ হয়ে যায়। আর না, না, অভ্যেস হয়ে গেছে আপনার ভিলেন হওয়ার। আরে আমি এখানে এত চেষ্টা করছি যে আমি একটা পজিটিভ রোল আমি পাই, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একবার আপনার ইমেজ তৈরি হয়ে গেলে আপনাকে ওই রোলই, ওই রূপেই আপনাকে সবাই দেখতে চায়। তো জনতাকে জিজ্ঞেস করি কোন রূপে দেখতে চান ওনারা? আমরা সোশ্যাল মিডিয়ায় আপনার অনেক রিল দেখি যেগুলো ভাইরাল হয়েছে, লর্ড ববি, ডিজে ববি। আপনি কি এর পেছনের কাহিনী আমাদের কিছু বলবেন? শুরুর সময় একটু ট্রোলড হয়েছি আমি। কারণ আমরা যখন কাজ থাকে না তখন ইভেন্টে ডাকা হয়, কিছু পয়সা কামিয়ে নিই। ঠিক আছে? তো আমি দিল্লিতে যাই, একটা নাইট ক্লাব ছিল। তো ওরা আমাকে বলে যে, "আপনি কন্ট্রোলের পিছনে গিয়ে একবার দাঁড়ান। মানুষ ভাববে যে আপনি মিউজিক প্লে করছেন। তারপর আপনি চলে যাবেন।" ঠিক আছে, আমি তখন যাই। আর অবভিয়াসলি ববি দেওয়ালের গানই আমি বাজাবো। লোকও জানবে যে ববি দেওয়াল তো ববি দেওয়ালের গানই চালাবে। আর আমি ডিজে নই একেবারেই। আমার এত ফ্যানস আছে। আমি কখনো এত ভালোবাসা দেয় আমাদের ফ্যামিলিকে। ওরা এই সব কিছু ট্রোলিং এর পাশে, এর এগেইনস্ট এ তারা দাঁড়িয়ে রয়েছে। ইট ইট আর মানে এই সব কিছু মানে মেড দেম রিয়ালাইজ ববি দেওয়ালটা আসলে কে? আর সেখান থেকেই বোধহয় আমার নাম লর্ড হয়ে গেছে। আর আমি সবসময় ব্লেসড বোধহয় পাবার কারণে আমি এত ভালোবাসাটা পাই। আর এটা এই যে এত ভালো মানে কি বলবো? মানে আমি কখনো ভাবিনি যে মানুষ আমাকে লর্ড বলে ডাকবে। আর মানে এটা জাস্ট লাভ অ্যান্ড রেসপেক্ট। তো মানে আর আমি যে কি বলবো? মানে আমি সত্যিই খুব ব্লেসড। আরো একটা প্রশ্ন নিয়ে নিই। অ্যানিমাল মুভিতে আপনার যে ফেমাস ডান্স স্টেপ ছিল জামাল কুডু গানে, স্যার ওটা আজকাল সব বিয়ের পার্টিতেই বাজে। কেউ না কেউ নিজের মাথায় গ্লাস রেখে ওই নাচটা নাচে। তো স্যার একবার ওই ডান্স স্টেপ করে দেখাবেন কি আমাদেরকে একটু প্লিজ? আরে আমি কিভাবে করব ডান্স? আমি তো এটাই বলতে চাইবো যে পিছনের কাহিনীর ব্যাপারে কিভাবে হয়েছে ওই ডান্সটা। এখন আর আমাকে সিকোয়েন্স দিয়েছে। আমার বিয়ে হতে চলেছে। আর আমি খুব খুশি। আর মিউজিক বাজছে। আর আমি ডান্স করছি। সঞ্জীব কোনো কোরিওগ্রাফার আনেনি। বলে, "তুই ডান্সটা করে নিবি ববি।" আমি বলি, "আরে ইয়ার আমি তো আজ পর্যন্ত কোরিওগ্রাফার ছাড়া ডান্স কখনো করতে পারিনি।" তো আমি যখন ডান্স করতে শুরু করি তো কাট করে বলে, "তুই তো ববি দেওয়াল মনে হচ্ছে রে।" বলি, "তাহলে আর আমি কি লাগবো?" তো সৌরভ সচদেব যে আমার ব্রাদার প্লে করে ফিল্মে। তো আমি বলি, "আচ্ছা তুই ডান্স করে আমাকে দেখা তো। তুই কিভাবে করবি এখানে?" তো ববি, "ঠিক আছে, ওর স্টাইলটা আলাদা, সেটা আমি ফলো করব।" আর আমার হাতে একটা গ্লাস ছিল বলে ওই শটটার মধ্যে। আরে ভাই এটা এক ঝটকায় আমার মাথায় আসে। মানে যে যখনই আমি পাঞ্জাবে যেতাম গরমের ছুটিতে, মানে শীতকালের ছুটিতে, পাপার সাথে তখন সবাই মিলে বসতাম। ওখানে সবাই মদ-টদ খেত। আর খাওয়ার পরে মানে সবাই পাঞ্জাবের যে পুরুষজন অ্যালফা হয়ে যেত তারা। মাথার উপরে বটলগুলো রাখতো, গ্লাস রাখতো। তো আমি ভাবি চলো আমি গ্লাসটা রেখে দেখি যে একবার কেমন লাগে। আর আমি কি জানি যে এটা এতটা পপুলার হয়ে যাবে। মানে সন্দীপের এত পছন্দ হয়েছে যে শুট করে আর ইট বিকেম লাইক আ ভাইরাল থিং। মানে আমি ভাবি আমি আমি মানে যখন আমি বাইরে যাই বাচ্চারা আমাকে চিনে ফেলে। আমি বলি, "আরে এটা তো অ্যাডাল্ট ফিল্ম ছিল। বাচ্চারা কিভাবে চিনে নিচ্ছে?" তো তো পরে জানতে পারি যে ওরাও রিলগুলো তো দেখেছে। আর মানে এটা এতটাই পপুলার হয়েছে যে আমিও খুব হ্যাপি যে বাচ্চারাও আমাকে চিনতে পারছে। আহ তো আশা করছেন যে বাচ্চারাও বান্দার দেখতে যাবে? কিন্তু সেটাও অ্যাডাল্ট ফিল্ম। এখনো পর্যন্ত সেন্সরে আছে। মানে অ্যাডাল্টই হবে। কারণ ওর সাবজেক্টটাই সেরকম। আর ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি চ্যালেঞ্জিং। আমি যখন ফিল্মটা করছিলাম এটা ১২-১৩ ঘন্টা শুটিং করেছি প্রতিদিন। ২৭ দিন বা ২৬ দিন ফিল্ম শেষ করি আমরা। আমার জন্য এটা একটা ওয়ার্কশপের মতো ছিল, অ্যাক্টিং এর ওয়ার্কশপ অনুরাগের সাথে। মানে আমি এত কিছু শিখেছি এর মাধ্যমে, কিভাবে নিজের মধ্যে ট্যাপ করতে হয়। অ্যাজ অ্যান অ্যাক্টর হাউ টু গেট দিস ইমোশনস। আর যত আমার সামনে অ্যাক্টরস ছিলেন সব এত ভালো, ভালো অ্যাক্টর ছিলেন না ওনার।
ওদের এনার্জির সাথে আমার এনার্জি জয়েন করে আর আমি শিখি, আর এটা এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর। কারণ আমি নিজের সব লজ্জা দূরে ঠেলে দিয়ে মানে একদম নির্লজ্জ, সে বলে না অভিনেতাকে সবসময় নির্লজ্জই হতে হয়, ইনোভেশন থাকলে হবে না। আর এই ফিল্মের জন্য সেটাই রিকোয়ারমেন্ট ছিল। আমি খুব খুব পরিশ্রম করি আর আই জাস্ট ট্রাই টু ডু দ্য বেস্ট। আমার আর এখানে যত মানুষ আছেন সবার শুভকামনা আপনার ফিল্ম সফল হোক আর আপনি আরো একবার হিট হন পজিটিভ রোলে। এখন একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকি আদালতে ববি দেওলের উপর সওয়াল জবাবের আরো এক পর্ব। আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি, সারা পৃথিবী বুঝতে পারছে, এবং বোধহয় এমন ভাই পৃথিবীতে খুব কম দেখা যায় যে বাবাকে এতটা ভালোবাসে। um, ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মোকদ্দমা চালানো হচ্ছে ববি দেওলের ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার ববি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের হিরোইনদের খুবই বিরক্ত করেন। দেখুন, দেখতে আপনাকে এত সোবার লাগে তাই না? যে মনে হয় না যে আপনি কাউকে বিরক্ত করবেন। ঠিক। কিন্তু প্রথম ফিল্ম থেকেই যাতে টুইঙ্কেল খান্না আপনার সাথে ছিলেন, তো সব ছোট ছোট বিষয়ে ঝগড়া লেগে থাকতো। হ্যাঁ, আমরা দুজনেই ছোট ছিলাম সেই সময়। আর আমি সরি বাট আমার পেটের প্রবলেম ছিল ছোটবেলা থেকেই। তো আমি আমার পেটের কথাই বলতে থাকতাম। আজ কেমন হয়েছে, আজ কেমন হয়েছে, হয়নি এটা, আজকে হয়তো হবে। তো ওরা তখন রেগে যেত। তো তো এইসব regular কথাই হতো পটি আর নিয়ে কি। কথা বললে যে কেউ রাগ করবে। তো আপনি একবার ভাবুন, মানে 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 আমার আমার টেনশন হতেই থাকতো না যে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি আর আপনি খুশি নয়, তো আপনার পুরো দিন আপনার খারাপই যায়। তো যখন প্রথম ইন্টারভিউটা দেয়, ও সোজা ইন্টারভিউতে বলেই দিয়েছিল যে ববির তো এটাই প্রবলেম। আর আমি ওকে ফোন করে বলেও দিই, হাউ ডিড ইউ সে দিস ইন দ্য ইন্টারভিউ। আসলে ও এতটাই ইয়াং ছিল যে তো সেই আর হিসেবে বেশ কিছু বছর বাদে আপনি ক্রুজে শুটিং করছিলেন, তো একটা খবর ছাপে যাতে লেখা হয়েছিল ববি লে রহে সানবাত টুইঙ্কেল কে সাথ। দেখুন, এটাই তো মজা। এই সবকিছুই গুজব। কিভাবে লেখে এরা, মানে এমন কখনো হয়ইনি। তখন মানে অক্ষয় অসন্তুষ্ট হয়ে গেলেন। না, 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 না। তেমন কিছু নয়। এইসব তো এমনি লিখতেই থাকে লোকজন, গসিপ। বিচ্ছুর শুটিং এর সময় রানী মুখার্জিকে আপনি দেড় ফুটিয়া বলতেন। রানী আমার খুব ভালো বন্ধু। আসলে আমাদের বন্ধুত্ব শুরুই হয়েছিল বিচ্ছু থেকে। তখন আমরা একটা গান করছিলাম আর আমরা জলে একটা রাফটের উপরে ছিলাম। আর হাওয়া বইছিল। তো রানী বলে যে, "আমি এইভাবে ঘুরে যাবো। আমার ফেসে হাওয়া লাগবে আর চুল এভাবে উড়বে।" আর আমার ফেসে পেছনের চুল সামনে আসছিল। আর আমি বলি, "না, না, 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 না। আমরা সাইড ওয়েজ করবো যাতে দুজনের চুল একদিকেই যায়।" ও ও সেটা মানছিলই না, আমি মানছিলাম না। তো লড়াইটা তখন শুরু হয়। ও একবারই লড়াইটা হয়, তারপর বন্ধুত্ব এতটাই ভালো হয়ে যায় যে মানে থ্রু আউট দ্য ফিল্ম ওর মাম্মি, পাপা, শুটিংয়ে সবাই আসতেন। ঘর থেকে মাছ, ও বাঙালি তো খাবার এতটাই টেস্টি আনতো যে অ্যান্ড আই ওয়াজ এত মজা হয় ওর সঙ্গে কাজ করে। ২ টো ফিল্ম করি, বাদল, বিচ্ছু দুটোই খুব হিট হয়েছিল। আর ও খুব ভালো একজন আর মানুষ। প্রীতি জিন্টাকে আপনি প্রীতম সিং বলতেন। ওকে আমি প্রীতম সিং বলি কারণ আমি ওর সঙ্গে সোলজার করেছি। আর অ্যাকচুয়ালি আমি প্রীতিকে আগে থেকেই জানতাম। কারণ আমরা পার্টি খুব করতাম। আমার ফিল্ম বন্ধ ছিল, তো আমরা রাত্রে ঘুরে বেড়াতাম। তো তখনই পাপার ভ্যানে, পাপার শুটিংয়ে বাইরে গেলে পাপার ভ্যান নিয়ে আমি ঘুরে বেড়াতাম আমার বন্ধুদের সঙ্গে। বন্ধুদের আবার তাদের বন্ধু থাকতো। প্রীতিও কোনো বন্ধুর বন্ধু ছিল। এভাবেই আমাদের চেনাশোনা হয়। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে লিখেছে আমি প্রীতম সিং নই। কোথাও ইন্টারনেটে এসে গেছে যে ওর নাম প্রীতম সিং। আমি এত এসেছি যে শি ইজ অলসো ওয়ান্ডারফুল। আমি এত হ্যাপি যে মানে ও ভালো আছে, যে ও মা হয়ে গেছে, ২ টো বাচ্চা আছে। কিছুদিন আগেই ডিনারে গিয়েছিলাম আমি। তো আমি আর তানিয়া, আর ইট ওয়াজ নাইস টু সি হার। আরও একজন আপনার কো-স্টার বড় হিরোইন ছিলেন সেই সময়, মনীষা কৈরালা। গুপ্তের কথা বলছি। আপনি ইন্টিমেট সিন করতে অস্বীকার করেছিলেন।
অ্যাকচুয়ালি এমন কিছু আপনি হয়নি। বলেছিলেন ওর মুখে খুব দুর্গন্ধ। হ্যাঁ, এখন মনে পড়েছে, কোডাইকানালে শুটিং চলছিল। ঠান্ডা ছিল আর একটা গরম ছোলা, ওখানে পেঁয়াজ আর টমেটো মেখে হয় না, খুব টেস্টি হয় তখন। তো ও খুব খুশিতে খাচ্ছিল। তো একটা সিন ছিল যেখানে ও এসে গানে আমার চিনে কামড় দেয়। কিন্তু পেঁয়াজের দুর্গন্ধে আমি একেবারে এক্সপ্রেশনটাই দিতে পারছিলাম না। তো আমি ভাবছিলাম এর শোধ আমি কিভাবে তুলব। তো একটা সিন ছিল কলেজের ভেতরে যেখানে ওর ভাই আমাকে মারতে আসে আর নতুন অ্যাক্টর ছিল। তো আমি ওকে বলি, তুমি পেঁয়াজ খাও, অ্যাক্টিং ইমপ্রুভ করবে তুমি। ওকে এত পেঁয়াজ খাই আমি, আর যখন ও শটটা দেয়, মনীষার কিছু যাই আসলো না। তো হয় এইসব, মানে ওই সময় আপনি মানে কি বলবো, তখন অনেক কিছুই এরকম ঘটনা ঘটতেই থাকে। পাবলিকের আরো একটা প্রশ্ন নিয়ে নেব, বলুন। হ্যালো স্যার। হ্যালো। স্যার, আমরা অনেক কাহিনী শুনেছি যখন ধর্মেন্দ্রজি কখনো কখনো রাগ করতেন তখন ফ্যান্সদের ওপরে রেগেমেগে হাতও উঠিয়ে দিতেন। তো আপনার কখনো ফ্যান্সদের ওপরে এত রাগ হয়েছে যে আপনিও ফ্যান্সদের ধরে মেরেছেন? তো এমন কোনো গল্প থাকলে আমাদের একটু শোনান প্লিজ। পাপা এমন একজন মানুষ ছিলেন যে ওনাকে কেউ ভুল বললে উনি সহ্যই করতে পারতেন না। তো হাত তো বড়ই ছিল, ২-৩টে চালিয়ে দিতেন। তারপর পাপা ওকে বাড়ির বাইরে থেকে ঘরের ভেতরে নিয়ে আসতো আর খাবার খাওয়াতো, দুধ খাওয়াতো, নতুন পোশাক দিত তাকে। তো হি ওয়াজ লাইক দ্যাট। আমার সাথে আমার তো খারাপই লাগতো যে কেউ কাউকে মারলে। আই হ্যাভ নেভার বিন, মানে ছেলেবেলা থেকেই দেখেছি যে দরকারই হয়নি কারোর গায়ে সেরকম হাত তোলার। আর আমার ভালোও তো লাগে না। তো আমি কখনো এরকম কিছু করিনি। ধর্মেন্দ্র স্যারের জীবন নিয়ে যদি কোনো ফিল্ম হয় তো আপনার হিসেবে সবচেয়ে ভালো অভিনেতা কে, যিনি ওনার রোলটা করতে পারবেন? মানে হয় আপনি, সানি দেওল নাকি অন্য কেউ? কেউ না। ওকে। ওনার মতন ঐরকম কেউ হতে পারবে না, যে ধরনের মানুষ উনি ছিলেন। আহ! ববি, সবাই ওনাকে ভালোবাসতো। আপ আপনার আর সানির তো কথাই আলাদা। আমি সানিকে দেখেছি, সবসময় উনি ওনার পেছনে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকতেন। যখন উনি আপকে আদালতে এসেছিলেন, তখন সানিই নিয়ে এসেছিলেন। হ্যাঁ, এখানেই বসেছিলেন সাইডে। তো আমি আমি সবসময় বলি যে আই এম ভেরি ব্লেসড যে আমি এই বাড়িতে জন্মেছি। আমার আমি আমার মাকে পেয়েছি, আমার পাপাকে পেয়েছি। আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি, সারা পৃথিবী বুঝতে পারছে। আর এই সেন্টিমেন্টকে আমি রেসপেক্ট করি। যতটা আপনি ধরমজিকে ভালোবাসা দিয়েছেন, যতটা রেসপেক্ট আপনি দিয়েছেন, এমনটা মানে এমন ভাই পৃথিবীতে খুবই কমই দেখতে পাওয়া যায়, যিনি বাবাকে এতটা ভালোবাসেন। মানে পাপার মতন আসলে কেউ হতেই পারবে না, তাই না? আর এই কথাটা সত্যি যে ধরমজির মতো বাস্তবে আর কেউ হতে পারবেন না। আর আমার মনে হয় এই নোটের সাথেই আমরা আজকের শো শেষ করব। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনে নেব আপকে আদালতে আজকের জাজ বিনা কাকের রায়দান ববি দেওলের মোকদ্দমায়। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমরা মোকদ্দমা চালিয়েছি ফিল্ম স্টার ববি দেওলের ওপর। আমরা ওনাকে প্রশ্ন করেছি ওনার জীবন নিয়ে, ওনার হিরোইনদের নিয়ে, ওনার সুপারহিট হওয়ার বিষয়ে, আর ওনার ফিল্ম ফ্লপ হওয়ার বিষয়ে, ওনার নায়ক থেকে খলনায়ক হওয়ার বিষয়ে। এখন সময় আপকে আদালতে আজকের জাজ বিনা কাকের রায়দানের। আপকি আদালতের পুরো এজলাস শোনার পরে অনেক ইন্টারেস্টিং আলাদা আলাদা অভিনয়, ববির আলাদা আলাদা চরিত্র, আলাদা আলাদা চড়াই উতরাই শোনার পরে পুরো জেরায় রজতজি খুবই উনি চেষ্টা করেছেন আপনাকে ধরবার, আর ধরেওছেন। তো ববি, শুনুন, মার দেয়া যায় কি ছোড় দেয়া যায়? बोल तेरे साथ क्या सुलूक किया जाए?
আর কি আপনার হাতেই, যা আপনি বলবেন। আসলে যে কম্প্যাশনের সাথে, যে ভালোবাসায়, যে সরলতায় ববি জবাব দিয়েছেন এবং যে সুশিক্ষা ববি, সানি এবং ওদের ভাই বোনেদের হয়েছে, সেসব আমি জানি। তো আমার তো রাজাজি এটাই বলার যে ববি যা কিছু ছোটখাটো ভুল করেছে সেসব তো ঠিক আছে, কিন্তু নিজের এই সারল্য, আপনার এই কম্প্যাশনকে, আপনার এই ফ্যামিলি ভ্যালিউসকে বাঁচিয়ে রাখবেন আর আগামী প্রজন্মকে এনকারেজ করতে থাকবেন। আপনার ফিল্ম, রাজাজি যেমন বলছেন যে ফিল্ম পাওয়া কমে গিয়েছিল, কিন্তু নেগেটিভ চরিত্র অভিনয়ের পর আবার ফিল্ম পেতে শুরু করেছেন। তো আমি যখন ওকে কখনো ফোন করি তখন হ্যালোর বদলে আমি তো বলি জপনাম। তো খুব ছাপ ফেলেছে আর সত্যি খুবই ট্যালেন্টেড ছেলেও। এবং শেষে এটাও বলতে চাইবো যে নিজের প্রশংসা শুনে বেশি খুশি হবেন না, মনে অহং জন্মায়। ঈশ্বর করুন আপনার কখনো যেন অহং না হয়, এগিয়ে যান। আর আজকের এই আদালতে ববি দেওয়ালকে, বিজয় সিংকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে হয় ধরমজিকে আমাদের সব থেকে বড় ট্রিবিউট দেওয়া এটাই হবে যে ববি দেওল, সানি দেওল এভাবেই কাজ করে যেতে থাকুন, দেশের জনতাকে এন্টারটেইন করতে থাকুন, আর আপনারা সবাই ওনাদের ভালোবাসা দিয়ে যান। আজকের শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।